হ্যাঁ, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? Yes, sir. আচ্ছা, ঠিক আছে। আমি মনে হয় ইয়েতে চলে যাই। হ্যাঁ, আমার লাস্ট ক্লাসে কোথায় শেষ করছিলাম? স্ট্রাকচার ফেব্রিকে ওখানে গিয়ে শেষ করছিলাম বোধহয়, না? আচ্ছা, তোমার তো এখন অনেকে আসে নাই। তোমার এর আগে ক্লাস ছিল ফার্স্ট পিরিয়ডে? তোমাদের জি স্যার, ছিল স্যার। কি ক্লাস ছিল তোমাদের? জাকারিয়া স্যারের ক্লাস, স্ট্রাকচারাল অ্যানালাইসিস। স্ট্রাকচার। এটা বোধহয় তোমাদের 4 ক্রেডিট কোর্স বোধহয়, নাকি না? জি স্যার, 4 ক্রেডিট। আচ্ছা, আমি বোধহয় শেয়ারে চলে যাই। তোমাদের স্ট্রাকচার এন্ড ফেব্রিক দিয়ে শুরু করছিলাম, তাই না? লাস্ট ক্লাসে বোধহয় we had been discussing about structure and fabric. Structure, geometric and scalar arrangement of particles and interparticular forces that may act on them. এবং এই স্ট্রাকচার মধ্যে তোমার থাকবে গ্রেডেশন, থাকবে অ্যারেঞ্জমেন্ট অফ পার্টিকেলস, থাকবে ভয়েড রেশিও, থাকবে বন্ডিং এজেন্টস এন্ড অ্যাসোসিয়েটেড ইলেকট্রিক ফোর্সেস। আর ফেব্রিক ইট ইজ সিনোনিমাস টু স্ট্রাকচার, এবং সেখানে তোমার জিওমেট্রিক অ্যারেঞ্জমেন্ট অফ দ্য মিনারেল পার্টিকেলস, particularly in a clay as observed by optical and electron microscope. এবং এই this particular geometric arrangement includes particle spacing and pore size distribution. এখানে তোমার ফেব্রিকে আমরা we have classified fabric into two types, microfabric এবং macrofabric. Microfabric
তোমার স্টাডি করার জন্য you don't need any microscope, but for you need microscope for microfabric, but for macrofabric you can study without any microscope. আচ্ছা, প্রাইমারি এগুলো কথা আমি একটু রিভিউ করে যাচ্ছি আর কি। তোমার এখানে দুই রকমের স্ট্রাকচার, একটা হলো প্রাইমারি স্ট্রাকচার, একটা হচ্ছে তোমার সেকেন্ডারি স্ট্রাকচার। প্রাইমারি স্ট্রাকচারটা তোমার যখন সয়েল ডিপোজিট করো তখন ফর্ম হয়, আর সাবসিকুয়েন্ট টু ফর্মেশন অফ দ্য সয়েল তোমার এখানে ভেরিয়াস টাইপস অফ ডিসকন্টিনিউটিস অ্যারাইজ করে ইন দ্য সয়েল, এবং এর মধ্যে পার্টিকুলারলি তোমার বিচার জয়েন্টস ইন সেডিমেন্টারি রকস, তো সেগুলো হচ্ছে তোমার সেকেন্ডারি স্ট্রাকচার। কাজে বেসিক্যালি আমাদের স্ট্রাকচার দুই ধরনের, একটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার যেটা আর্লি স্টেজে ডেভেলপ করে, আর একটা সেকেন্ডারি স্ট্রাকচার যেটা আরো পরে ডেভেলপ করে তোমার আফটার দ্য ফর্মেশন অফ প্রাইমারি স্ট্রাকচার। প্রাইমারি স্ট্রাকচারে তোমার কি টাইপ ছিল? সিঙ্গেল গ্রেইন স্ট্রাকচার, হানিকম স্ট্রাকচার, এই দুইটা হচ্ছে তোমার কোর্স স্যান্ড, এবং হানিকম স্ট্রাকচার হচ্ছে তোমার ভেরি ফাইন স্যান্ড এবং সিল্টে। আর ক্লের জন্য তোমার যে স্ট্রাকচার সেগুলো হচ্ছে ফ্লোকুলেটেড স্ট্রাকচার, ডিসপার্স স্ট্রাকচার, ডোমেইনস, ক্লাস্টারস, প্যাকেটস এন্ড পেজস। তো দিস সিঙ্গেল গ্রেইন স্ট্রাকচার একটা পার্টিকুলার একটা টাচ করে থাকে, এবং এখানে অনেক বেশি ভয়েড রেশিও, লুজ ফর্ম, এটা টেন্স ফর্ম। লুজ হলে তোমার ভয়েড রেশিও কত হয়? লুজ হলে তোমার ভয়েড রেশিও হয় অ্যারাউন্ড কত? 0.91, আর ডেন্স হলে ভয়েড রেশিও হয় অ্যারাউন্ড 0.35। এটা তোমার একটা ছোট্ট একটা এক্সাম্পল করে দাও, দেখবা দ্য ক্যালকুলেশন অফ ভয়েড রেশিও তোমার বিএম 10 এর রেফারেন্স বইয়ে দেখবা। আর হানিকম স্ট্রাকচার ইটস ওপেন স্ট্রাকচার। হানিকম স্ট্রাকচার কার জন্য হয়? ইটস পার্টিকুলারলি ফর very fine sands and silts. এটা তোমার স্ট্রাকচার এবং ফেব্রিক। হ্যাঁ, স্ট্রাকচার এবং ফেব্রিক তোমাদের পেক হেনসেনের বইতে ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে তোমার অনেক মানে কন্টেন্ট ইনক্লুড করা আছে। জি স্যার। হ্যাঁ, পেক হেনসেনের বই দেখবা, হ্যাঁ, দিস সিঙ্গেল গ্রেইন স্ট্রাকচার। হ্যাঁ, দিস সিঙ্গেল গ্রেইন স্ট্রাকচার। আর হানিকম স্ট্রাকচার কোথায় ডেভেলপ করে? ভেরি ফাইন স্যান্ড এবং সিল্টে, which is a very open structure, very open structure. আর তোমার এই হানিকম স্ট্রাকচার খুব অনেক বেশি ভয়েড রেশিও থাকে, বাট দে ক্যান রেজিস্ট অর্ডিনারি স্ট্যাটিক লোড, কিন্তু আন্ডার হেভি লোড or shock load, shock loading মানে earthquake loading এ কিন্তু এটা this structure breaks down and which results large amount of settlement. কাজে আমাদের প্রাইমারি স্ট্রাকচারের মধ্যে হচ্ছে তোমার সিঙ্গেল গ্রেইন স্ট্রাকচার, তোমার ফর স্যান্ড হচ্ছে সিঙ্গেল গ্রেইন স্ট্রাকচার, আর কি বললাম হানিকম স্ট্রাকচার। হানিকম স্ট্রাকচার এবং সিঙ্গেল গ্রেইন স্ট্রাকচার ফর সিঙ্গেল গ্রেইন স্ট্রাকচার ইজ ফর স্যান্ডস, ফর কোর স্যান্ড। এখানে একটা কি বললাম বলো তোমাদের, একটা দুটো বলছিলাম সিঙ্গেল গ্রেইন স্ট্রাকচার, হানিকম স্ট্রাকচার। সিঙ্গেল স্ট্রাকচার দুই রকম। হ্যাঁ, হানিকম স্ট্রাকচার কার জন্য? for very fine sands and silts honeycomb structure. আর ক্লের জন্য তোমার ক্লের স্ট্রাকচার হচ্ছে তোমার dispersed স্ট্রাকচার, dispersed, flocculated এবং cohesive solid। এটা কার জন্য? This is for cohesive soil, dispersed, flocculated এবং packet or pay। dispersed এর কিরকম? তোমার এজ এবং কর্নারগুলিতে তোমার সিমিলার ইলেকট্রোস্ট্যাটিক চার্জ থাকে, so they repel each other and they form a parallel configuration. আর ফ্লোকুলেটেড স্ট্রাকচারে এখানে অপোজিট চার্জ থাকে এবং they attract one another and they form a flocculated configuration. So they form flocks, এবং এই তোমার ফ্লেকি পার্টিকেলস লাগে, these are clay patelets. আর এখানে তোমার আরেকটা তোমার হচ্ছে তোমার প্যাকেট ডিসপার্স স্ট্রাকচার বললাম, তোমার ফ্লোকুলেটেড স্ট্রাকচারে বললাম, এটা আমি লাস্ট ক্লাসেও বলছি, এটা জাস্ট রিভিউ করতেছি। আর আরেকটা তোমার হচ্ছে তোমার ডোমেইনস, ক্লাস্টারস এন্ড পেজস। ডোমেইনস হচ্ছে অ্যাগ্রিগেটেড অর ফ্লোকুলেটেড সাবমাইক্রোস্কোপিক ইউনিটস অফ ক্লে পার্টিকেলস অর প্লেটলেটস। ক্লাস্টারস যখন অনেকগুলো ডোমেইন গ্রুপ করে they form clusters which can be seen under light microscope. আর pairs হচ্ছে তোমার clusters groups to form pairs। কাজে ডোমেইন থেকে তোমার clusters, domains group to form clusters group to form pairs।
and pets can be seen without microscope. এবং এটা এখানে খুব একটা র্যান্ডম অ্যারেঞ্জমেন্ট থাকে পেটসের তুমি তোমাদের এর আগে স্লাইড আমি প্রেসে যেটা দেখালাম। আর সেকেন্ডারি স্ট্রাকচার দেখো, সেকেন্ডারি স্ট্রাকচারের মধ্যে কি কি আছে? সেকেন্ডারি স্ট্রাকচারের মধ্যে আছে তোমার ক্র্যাক জয়েন্টস, সিলিকন সাইডস and concretions. Crack joints গুলো কি? They are formed as a result of desiccation sometime after the deposition of material. What is desiccation? Desiccation is তোমার shallow depth এ তোমার যখন অক্সিডেশন হয় সেটাকে বলে আমরা desiccation, এবং desiccation হলে তোমার সয়েলে তোমার shallow depth এ cracks এবং joints ফর্ম করে, এবং এটা কিন্তু this is not primary structure, this is secondary structure. তাহলে secondary structure example কি কি? হ্যাঁ, তোমাদের অনেক সময় আমি বলি যে you just define types of secondary structure. তাহলে secondary structure কি কি থাকবে? Cracks and joints, number 1. এবং সেটা কেন কিভাবে এটা কিভাবে তৈরি হয়? They are formed as a result of deposition, as a result of desiccation sometime after the deposition of the material. Silicon sides কি? These are polished surfaces in stiff clays, very stiff clays, অনেক high shear strength, very low void ratio, which have experienced differential movement or expansion. তোমার stiff clay তে যদি তোমার differential movement হয় অথবা expansion হয়, তাহলে তোমার সেখানে যে স্ট্রাকচারটা ফর্ম করে সেটাকে আমরা বলি silicon sides. So silicon sides is a structure which can be found in polished surfaces of very stiff clays. Our third যে second structure সেটা হচ্ছে তোমার concretion. Concretion হচ্ছে these are accumulations of carbonates or iron compounds. তোমার সয়েলে যদি তোমার with age, with time, তোমার এখানে because of different geological process তোমার এখানে এখানে তোমার কার্বনেট এবং আয়রন কম্পাউন্ড ডিপোজিট হতে পারে অথবা অ্যাকুমুলেশন হতে পারে, এবং সেটাকে আমরা বলি concretions. So secondary structures হচ্ছে তোমার cracks and joints is one secondary structure, silicon sides is another secondary structure, এবং concretions হচ্ছে another secondary structure. এবং এই যে স্ট্রাকচার গুলি they disrupt the continuity of the soil mass and may impart with properties significantly different from those of intact samples from the deposit. মানে যে ডিপোজিট থেকে এটা তৈরি হচ্ছে আর কি this soil, and because of presence of these secondary structures they may exhibit significantly different properties from the intact soil deposit. The particle shape, দেখো particle shape particularly for কি? Particle shape for particle shape of soil, এবং এটাকে আমরা তোমার তিনটা ক্যাটাগরিতে তোমার ভাগ করা হয়েছে। নাম্বার 1 হচ্ছে বাল্কি পার্টিকেলস, যেগুলো তোমার which are formed by mechanical weathering, এবং the shape of the particles are angular, subangular, sub-rounded, rounded. তো এগুলি তোমার কার জন্য ভ্যালিড হবে? These bulky particles কোনগুলি? These are sands, these are sands. Flaky particles they have very low sphericity, এটা আমি ডেফিনিশন পরে আসবো, এবং এগুলা these are predominantly clay minerals. আর আরেকটা হচ্ছে তোমার needle shape particles, এবং these are very uncommon একটা shape, এবং coral deposits and attapulgate clays are the examples of needle shaped particles. তাহলে আমাদের particle shape কয় ধরনের? একটা হচ্ছে bulky particles, এটা কোন ধরনের সয়েলের জন্য? These are for coarse grained soils. Flaky particles এটা কার জন্য valid? These are valid for clays, যেখানে তোমার clay mineral থাকে। clay mineral আমার কয় ধরনের? There are 3 types of clay minerals, basic clay minerals. একটা হচ্ছে kaolinite, elite এবং montmorillonite. Needle shaped particles they are very less common, এবং এটা তোমার coral deposite তোমার এটা ফর্ম করে। এখন দেখো পার্টিকেল, এটাকে বলছি পার্টিকেল শেপ অফ সয়েল। কোর্স গ্রেইন সয়েল তোমার কি বললাম? বাল্কি ইন শেপ, এবং the behavior is generally influenced by the shape of the particles. Coarse grained soil can be particularly for sand, তোমার particularly angular particle or subangular or sub-rounded or rounded, এগুলি তোমার এই শেপটা কিন্তু they greatly influence the behavior of the sandy soil. তাহলে এখানে আমাদের তোমার বাল্কি পার্টিকেল গুলো আমার কি ধরনের হবে? অ্যাঙ্গুলার, সাব অ্যাঙ্গুলার, সাব রাউন্ড, সেগুলো দেখো অ্যাঙ্গুলার, এখানে শার্প এজ আছে, সাব অ্যাঙ্গুলার, কিছু শার্প এজ আছে, কিছু তোমার একটু রাউন্ড এজ আছে, সাব রাউন্ডেড।
এটা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি রাউন্ডেড পার্টিকেল। এবং এটা কার এক্সাম্পল? দিস ইজ এক্সাম্পল অফ শেপ অফ গ্রাভেলস। দেখো গ্রাভেলের শেপ হচ্ছে তোমার কি আছে, গ্রাভেলের শেপের মধ্যে আছে তোমার স্কিপ হলো কেন? স্কিপ হলো আমরা কি জানি? আচ্ছা, what are the definitions of angular, subangular, subrounded এবং rounded? এটা তুমি দেখবা তোমাদের STM যে 2487, এখানে there are number of tables, এটা তোমাদের আমি দেব PDF ভার্সনটা, which is STM D2488, description and identification of soils, visual manual procedure. এবং এখানে তোমরা দেখো বাল্কি পার্টিকেলস বলতে আমরা কি মিন করতেছি? স্যান্ডি পার্টিকেলস। অ্যাঙ্গুলার পার্টিকেল কোনগুলি? যেখানে তোমার খুব শার্প এজ থাকবে এবং রিলেটিভলি প্লেন সাইডস উইথ আনপলিশড সারফেসেস, এখানে কোনো পলিশ সারফেস থাকবে না, শার্প এজ থাকবে এবং প্লেন সাইডস থাকবে। সাব অ্যাঙ্গুলার পার্টিকেল কোনগুলি? Particles are similar to angular description but have rounded edges. Sub angular particle angular particle মতই, কিন্তু এখানে they will have few rounded edges. Sub rounded particles have nearly plane sides but have well rounded corners and edges. Well, তুমি একটু দেখো যে এই তোমার সাব রাউন্ডেড, তুমি শেপটা দেখো, the angular দেখো very sharp edge, এখানে সাব অ্যাঙ্গুলার রাউন্ডেড, রাউন্ডেড এর মধ্যে তোমার কিছু কি থাকবে? রাউন্ডেড সাব রাউন্ডেড পার্টিকেলের মধ্যে কি থাকবে দেখো, এবং কিছু ওয়েল রাউন্ডেড কর্নার্স এন্ড এজেস থাকবে। আর যেগুলো রাউন্ডেড পার্টিকেলস, দে হ্যাভ স্মুথলি কার্ভড সাইডস এন্ড নো এজেস। তোমার ইয়েতে কিন্তু কোনো তোমার পার্টিকেলে ইন রাউন্ডেড পার্টিকেলস দেয়ার বি নো এজেস এট অল। সো তোমাদের অনেক সময় হয়তো বলা হলো what are the shapes of bulky particles? You draw a neat sketch and define the types of bulky particles, ঠিক আছে? তো এই যে টেবিলটা, এটা কিন্তু তোমার this is provided in ASTM D2488, কত তোমার 2488। আর তোমার যদি গ্রাভেল হয়, যেগুলো বড় পার্টিকেল, গ্রাভেল, বোল্ডার্স, কোবলস, আমাদের সবচেয়ে বড় পার্টিকেল কোনটা? আমরা গ্রাভেলের পরে কি বলি? কোবলস, তারপরে বলি বোল্ডার্স। পার্টিকেল সাইজ দেখো, আমরা লাস্ট ক্লাসে কিন্তু আমি পার্টিকেল সাইজের পার্টিকেল সাইজের পর আমরা বলেছি আর কি। পার্টিকেল সাইজে দেখো তোমার ক্লে, তারপরে তোমার সিল্ট, দেন স্যান্ড, দেন গ্রাভেল, দেন কোবলস, দেন বোল্ডার্স। এবং এখানে there are a number of organizations, they have categorized different types of soil based on the size of the soil particle. এবং এটা কিন্তু আমি অনেক সময় তোমার পরীক্ষা দিয়ে থাকি, যে একটা পার্টিকুলারলি বললাম যে তুমি you write down the তোমার classification of soil depending on size, as per ASTO or as per STM or as per MIT. তো ওখানে কিন্তু একটু ওই জিনিসটা ওই টেবিলে তোমাদের কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবো। প্লাস USDA, ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। আর তোমার যদি if the particles are very large, gravels, cobbles and boulders, তাহলে তোমার দেখো, তাহলে তোমার আমরা যদি approximately যদি ধরি যে this is the length, this is the width and this is the thickness, তাহলে flat particles কোনটাকে বলবো? যদি width to thickness ratio is more than 3, then এটাকে বলবো flat particle. The particle is flat. তোমার এটা width is more than 3 times the height or thickness of the particle. Elongated particle কোনটাকে বলবো? তাহলে তোমার ফ্ল্যাট পার্টিকেলের সাথে রিলেশন কি? width versus thickness. Width is more than 3 times the thickness is, একটা ফ্ল্যাট পার্টিকেলের width হবে more than 3 times the thickness of the particle. Elongated particle কোনটা বলবো? এখানে আমরা length এবং width. So length is more than 3 times the width of the particle. তাহলে এটাকে বলবো আমরা elongated particles. এবং কিছু পার্টিকেল আছে সেগুলোকে আমরা বলবো তোমার flat and elongated. তখন তোমার W/T is more than 3 এবং length to width ratio is more than 3. Both width to thickness ratio is more than 3 and length to width ratio is more than 3. এখানে আর দু একটা টার্ম কুইকলি ইয়ে করে যাই, যে
অ্যাঙ্গুলারিটি ডেফিনিশন কি দেখো, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ অ্যাঙ্গুলারিটি অফ এ বাল্কি পার্টিকেল? অ্যাঙ্গুলারিটি আমরা তো বললাম যে তোমার কি বললাম, তোমার ওখানে অ্যাঙ্গুলার, সাব অ্যাঙ্গুলার, হ্যাঁ, রাউন্ডেড, সাব রাউন্ডেড। তো এটা একটা পার্টিকেল, হ্যাঁ, which is এটা একটা অ্যাঙ্গুলার পার্টিকেল, হ্যাঁ, এটা একটা মনে করো দিস সাব অ্যাঙ্গুলার পার্টিকেল। তাহলে একটা বাল্কি পার্টিকেলের অ্যাঙ্গুলারিটির ডেফিনিশন হচ্ছে তোমার চারটাকে কিন্তু একসাথে বলা হচ্ছে অ্যাঙ্গুলার, তাই না? অ্যাঙ্গুলারিটি বলতে আমরা কি মিন করবো? অ্যাঙ্গুলারিটি বলতে আমরা মিন করবো অ্যাঙ্গুলার, sub-angular, sub-rounded, and rounded. These are the angularity of a bulky particle. এখানে এটা ডেফিনিশন কি? যে এভারেজ রেডিয়াস অফ কর্নার্স এন্ড এজেস। তুমি দেখো যে এই যে এখানে যে আমি দেখেন এখানে তোমার দেয়ার 8 রেডিয়াস, তোমার এখানে এই যে এই কর্নারগুলিতে এখানে তুমি যে একটা সার্কেল ড্র করো, এবং এখানে দিস R1, R2, R3, R4, R5, R6, R7, and so on. তাহলে এভারেজ রেডিয়াস অফ কর্নার্স, এই কর্নারের চেয়ে এই কর্নার তুমি যদি একটা সার্কেল ড্র করতে পারো, তাহলে এদের এভারেজ, এই আটটা রেডিয়াসের এভারেজ এবং রেডিয়াস অফ দ্য ম্যাক্সিমাম ইনস্ক্রাইবড স্ফিয়ার। তাহলে তুমি যদি এখানে এর ভিতরে তুমি একটা সার্কেল যদি ইনস্ক্রাইব করতে পারো, দিস ইজ ইনস্ক্রাইবড সার্কেল, তাহলে এই আটটা রেডিয়াসের এভারেজ কে তুমি যদি এই ইনস্ক্রাইব রেডিয়াস কে যদি ভাগ করো, দেন ইউ গেট দ্য ভ্যালু অফ দ্য অ্যাঙ্গুলারিটি of a bulky particle. এখানে দেখো তোমার এখানে একটা দেখো সাব অ্যাঙ্গুলার পার্টিকেল আছে, দাও এখানে this is one circle, this is another circle, this is another circle, and এখানে চারটা সার্কেল তুমি ড্র করতে পারো within the particle, and this is the inscribed circle within the particle. So তুমি এখানে চারটা সার্কেল রেডিয়াস কে তুমি এর এভারেজ দিবা, এবং ইনস্ক্রাইব যে সার্কেলটা within the particle সেটা দিয়ে তুমি ডিভাইড করবে, and you get the definition, and you get the value of the angularity. আর রাউন্ডনেস অর স্ফেরিসিটি, একটা হচ্ছে অ্যাঙ্গুলার, একটা হচ্ছে এটা কতখানি রাউন্ড, এবং এটা কার জন্য ভ্যালিড হবে, রাউন্ডনেস স্ফেরিসিটি কার জন্য ভ্যালিড হবে? দিস উইল বি ভ্যালিড ফর ক্লে পার্টিকলস, এবং এটাকে ডিফাইন করা হচ্ছে রেশিও অফ দ্য মিনিমাম রেডিয়াস অফ দ্য পার্টিকেল এজেস টু দ্য ইনস্ক্রাইবড রেডিয়াস অফ দ্য এন্টায়ার পার্টিকেল। এটা হলো মিনিমাম। তোমার স্ফেরিসিটি তুমি ইয়েতেও বের করতে পারবে। You can also calculate the values of sphericity for bulky particles. হ্যাঁ, bulky particles তুমি sphericity বের করতে পারবে। তো এই ক্ষেত্রে তোমার ডেফিনিশনে কি হচ্ছে? ডেফিনিশন হচ্ছে তোমার যে ratio of minimum radius of a particle of the particle age to the inscribed radius of the entire particle. তাহলে তোমার কি হচ্ছে তুমি দেখো, তাহলে তোমার এখানে হচ্ছে যে মিনিমাম রেডিয়াস, ধরো এই পার্টিকুলার কেসে R1 is probably the minimum radius, so R1 by এই ইনস্ক্রাইব রেডিয়াসের যে ডিভাইড করো, you get the sphericity or roundness. এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে তোমার in this particular case, say R3 is the minimum radius of the age, R3 is the minimum radius of the age. এই ক্ষেত্রে তোমার R1 is the minimum radius of the age, so R1 by capital R is sphericity or roundness in this particular, for this particular shape. A particular shape এর জন্য which is subangular, a particular case the minimum radius is R3, so R3 divided by the inscribed radius is R, so which is a measure of roundness or sphericity. তাহলে এখানে এটা আমরা এখানে স্ট্রাকচার ফেব্রিক আমরা এখানে এটা শেষ করি, আমরা একটু অন্য টপিকে চলে যাই। একটু নতুন টপিকে চলে আসতেছি আমরা, নিউ টপিক, engineering classification of soil, very big topic, very important topic. তাহলে ইঞ্জিনিয়ারিং ক্লাসিফিকেশন অফ সয়েল, এটা কিন্তু আমাদের বিগ টপিক। তোমার আমরা উইল ডিল উইথ 3 বেসিক ইঞ্জিনিয়ারিং ক্লাসিফিকেশন। একটা হচ্ছে তোমার ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম which is USCS, যেটা আমি আগেও মেনশন করেছি তোমার, এবং এটা একটা STM স্ট্যান্ডার্ড আছে which is STM D247, এবং এটা হচ্ছে তোমার
classification of soil for engineering purposes. কাজেই তোমার যদি for engineering purposes আমি যদি একটা বিল্ডিং ডিজাইন করি, সেখানে যদি soil property soil যদি ক্লাসিফাই করি, একটা embankment ডিজাইন করি, একটা ব্রিজ ডিজাইন করি, in that particular case আমি কিন্তু I will use unified soil classification system in order to classify the particular soil, the particular foundation material. আর একটা তোমার ক্লাসিফিকেশন হচ্ছে তোমার ASTO soil classification system. Yeah, ASTO, what is ASTO? American Association for State Highway and Transportation of Officials. ASTO, এই টার্মগুলো আমরা I have mentioned earlier. USCS, Unified Soil Classification System, which is ASTM D247. আর ASTO ডেভেলপ করছে তোমার এই ASTO classification systemটা ডেভেলপই করছে তোমার ASTO, এবং এটা this is particularly used for classifying soils which are being used for the design of highways, airport, pavements এবং taxiway. তুমি যে একটা হাইওয়ে ডিজাইন করো, হাইওয়ে অথবা তুমি যে একটা রেলওয়ে এমব্যাঙ্কমেন্ট ডিজাইন করো, এটা যে সাবগ্রেড, এটা তখন তুমি ক্লাসিফাই করবে, হয়তো আমরা ASTO ক্লাসিফাই ইউজ করবো। পার্টিকুলারলি তোমার এয়ারপোর্ট পেভমেন্ট, তোমার ট্যাক্সিওয়ে, তোমার রানওয়ে, ট্যাক্সিওয়ে। এয়ারপোর্ট পেভমেন্টকে আমরা কি বলে আসছে বেসিক্যালি? এয়ারপোর্ট পেভমেন্ট ইজ রানওয়ে। এয়ারপোর্ট পেভমেন্টস এর মধ্যে কি কি আছে? রানওয়ে এন্ড ট্যাক্সিওয়ে। তো রানওয়ে ট্যাক্সিওয়ে ডিজাইন করতে গেলে কিন্তু আমরা, এবং সেটা যে সয়েল উপর থাকবে তোমার সাবগ্রিড সয়েল, তখন সেটাকে আমরা ক্লাসিফাই করবো বাই ASTO ক্লাসিফিকেশন সিস্টেম। এবং হাইওয়ে ডিজাইন, আমাদের যে মেজর হাইওয়ে গুলো যেগুলো আমাদের তৈরি হচ্ছে, সেই হাইওয়ের যে সাবগ্রিড সয়েল, সেটাকে তুমি যদি ক্লাসিফাই করতে চাও, দেন ইউ উইল ইউজ ASTO ক্লাসিফিকেশন সিস্টেম। আর এর ক্লাসিফিকেশনের জন্য তোমার কিছু বেসিক টেস্ট করতে হয় in order to classify the soil. তুমি যখন soil classify করবা, you have to use the results of some basic soil test. এবং এই বেসিক সয়েল টেস্ট গুলি হচ্ছে, কি বলা হচ্ছে তোমার ক্লাসিফিকেশন টেস্ট। তো ক্লাসিফিকেশন টেস্টের what is the definition of classification test? Classification test হচ্ছে যে টেস্টগুলি দিয়ে আমি কি করব, একটা সয়েলকে যে টেস্টের রেজাল্টগুলি দিয়ে আমি একটা সয়েলকে ক্লাসিফাই করব in engineering way, in engineering way. আর এই যে নিউমেরিক্যাল রেজাল্টস অফ দ্য ক্লাসিফিকেশন টেস্ট, এগুলোকে বলা হয় তোমার ইন্ডেক্স প্রপার্টিজ। তোমার ফর এক্সাম্পল ওয়াটার কন্টেন্ট তোমরা ইউজ করছো, ওয়াটার কন্টেন্ট ইজ এ ভেরি বেসিক ইঞ্জিনিয়ারিং প্রপার্টি অফ এ সয়েল। আর আমাদের ক্লাসিফিকেশন টেস্টের জন্য আমাদের যে মেজর যে দুটো টেস্ট, একটা হচ্ছে তোমার গ্রেনসেস অ্যানালিসিস ফর কোর্স গ্রেন সয়েল, আর একটা হচ্ছে তোমার কনসিস্টেন্সি টেস্ট ফর ফাইন গ্রেন সয়েল। কাজে তুমি যদি একটা কোর্স গ্রেন সয়েলকে তুমি যদি ক্লাসিফাই করতে চাও, ফর এক্সাম্পল স্যান্ডস, গ্রাভেলস, তাহলে আমি কি করবো? তাহলে আমি এটা গ্রেন সাইজ অ্যানালিসিস করব। আর তুমি যদি একটা ফাইন গ্রেন সয়েলকে যদি ক্লাসিফাই করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে you have to carry out both grain size analysis and consistency test. Consistency test এগুলো আমাদের পরে আসবে। তোমার লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট, শিঙ্কেজ লিমিট, এই টার্মগুলো তোমরা হয়তো বাই দিস টাইম শুনছো কিনা। এবং এগুলো তোমার ল্যাবরেটরিতে কিন্তু আমরা এগুলা আমরা টেস্ট করে বের করি। দিস আর অল ল্যাবরেটরি টেস্ট, অ্যাক্রোবাটিক লিমিটস, লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট, শিঙ্কেজ লিমিট, and then linear shrinkage. আর গ্রেন সাইজের মধ্যে আমাদের বেসিক দুইটা টেস্ট কি, যেটা একটা তোমরা করে আসছো, তোমরা ফাইন অ্যাগ্রিগেটেড কি করে আসে, ফাইন অ্যাগ্রিগেটেড FM বের করছো না, বাই ড্রাই সিভিং, which is ASTM 136। তোমরা করছো ASTM C136। সি হচ্ছে তোমার সি ডেজিগনেশন গুলো হচ্ছে তোমার ASTM C হচ্ছে তোমার দিস আর অল ফর মিনারেল অ্যাগ্রিগেটস। আর যখন তুমি দেখবে ডি, সেটা হচ্ছে ফর সয়েল। ASTM এর সাথে যখন ডি থাকবে, এগুলো তোমার সবই তোমার সয়েলের টেস্টিং স্ট্যান্ডার্ড, ASTM C and ASTM D। ফর এক্সাম্পল তোমরা স্পেসিফিক গ্রেভিটি টেস্ট করছো, স্পেসিফিক গ্রেভিটি টেস্ট হচ্ছে তোমার ASTM D কত 836 বোধহয়। তুমি দেখছো অল ASTM D। সো D তোমার অল তোমার যেখানে তুমি D দেখবা, these are test standards for soils। তাহলে আমরা তাহলে কোর্স গ্রেন সয়েল, আমরা কিন্তু এখানে কিন্তু বলতেছি না, we are not saying it's a fine aggregate. এটাকে আমরা কি বলছি? It's a coarse grained soil, it's a cohesionless soil, it's a non-cohesive soil। আচ্ছা, গ্রেন অ্যানালিসিস দেখো, তোমরা যেটা করছো, তোমরা সিফ অ্যানালিসিস করছো ইউজিং এ সেট অফ সিপস, এবং তোমরা ড্রাই সিভিং করছো। বাট ফর সয়েলস নরমালি আমরা কি করি? আমরা কিন্তু ড্রাই সিভিং করি না, আমরা ওয়েট সিভিং করি, ওয়েট সিভ অ্যানালিসিস। প্রথমে সয়েলটাকে ওয়াশ করি, ওয়াশ করার পরে 200 সিপ দিয়ে আমরা ওয়াশ করি, ওয়াশ করার পরে 200 সিপ উপরে যেটা রিটেইন করে, সেটাকে আমরা ড্রাই সিভিং করি। এবং দ্যাট স্ট্যান্ডার্ড ইজ ASTM C 136। কাজেই
ওয়েট সিপ অ্যানালাইসিসে কিন্তু দুইটা স্ট্যান্ডার্ড ইয়ে করে, একটা হচ্ছে তোমার ওয়াশ সিপ হুইচ ইজ ASTM D1140, আর একটা হচ্ছে তোমার ড্রাই সিপিং হুইচ ইজ ASTM C136। আর আরেকটা করি আমরা ফর ক্লে সয়েলস, যেটা তোমার 200 সিপে যেটা পাস করে যায়, যে সয়েলটা 200 সিপে পাস করে যায়, পার্টিকুলারলি ফর ক্লেস। তুমি যদি একটা ক্লে সয়েলকে তুমি যদি ওয়াশ করো ইউজিং নাম্বার 200 সিপ, তুমি দেখবা যে এখান থেকে তোমার হয়তো 95% তোমার নাম্বার 200 সিপে পাস করে চলে গেছে। তার মানে কি 95% ইজ ফাইনাল দ্য নাম্বার 200 সিপ হুইচ ইজ 0.075 মিলিমিটার। এখন যেটা 200 সিপের উপর রিটেইন করে সেটাকে আমরা বলি কোর্স ফ্র্যাকশন, which is termed as coarse fraction। আর যেটা 200 সিপে যেটা পাস করে যায় সেটাকে বলি আমরা ফাইন ফ্র্যাকশন। একটা স্যান্ডি ক্লে আছে, স্যান্ডি ক্লে এটাকে তুমি হয়তো তুমি যদি এটাকে যদি ওয়াশ করো যদি নাম্বার 200 সিপ দিয়ে, তুমি হয়তো দেখবা যে 80% চলে গেছে, 20% রিটেইন করছে। সো 20% ইজ কোর্স ফ্র্যাকশন এন্ড 80% ইজ ফাইন ফ্র্যাকশন। এখন সিডিমেন্টেশন অ্যানালাইসিস এটা আমরা কার উপর করি? আমরা সিপ অ্যানালাইসিস করি আমরা অন কোর্স ফ্র্যাকশন which is রিটেইন অন নাম্বার 200 সিপ। এই যে এগুলো খুব বেসিক জিনিস কিন্তু। তো সিপ অ্যানালাইসিস আমরা করব কোন ম্যাটেরিয়ালের উপরে which is রিটেইন অন নাম্বার 200 সিপ, এবং সেটাকে তুমি কিভাবে বের করবে? তুমি 200 সিপে ওয়াশ করবে, তারপরে যেটা 200 সিপে রিটেইন করবে সেটাকে তুমি ওভেন ড্রাই করবে, ওভেন ড্রাই করে সেই ওভেন সলকে নিয়ে তুমি সিপ অ্যানালাইসিস করো, ড্রাই সিপ অ্যানালাইসিস। আর যেটা 200 সিপে পাস করে গেল সেটাকে যদি আমি ড্রাই করি, ওভেন ড্রাই করি, হ্যাঁ, ওয়াশ মেটেরিয়াল যদি ওভেন ড্রাই করি, সেটাকে যদি আমি পাউডার করি, তাহলে সেটা দিয়ে আমি কি করতে পারি? আমি সিডিমেন্টেশন অ্যানালাইসিস। কাজে এটা কার জন্য করা হয়? যে পিপেট অ্যানালাইসিস অর হাইড্রোমিটার অ্যানালাইসিস, দিস আর টু টাইপস অফ সিডিমেন্টেশন অ্যানালাইসিস। এটা কোন ধরনের সয়েলের জন্য করা হয়? সয়েল which are finer than number 200 সিপ। হ্যাঁ, you make it clear। এবং আমরা আমাদের ল্যাবরেটরিতে আমরা করি কিন্তু হাইড্রোমিটার অ্যানালাইসিস। তোমরা কিন্তু এটাও করবা, হাইড্রোমিটার অ্যানালাইসিস করবা, সিপ অ্যানালাইসিস করবা। তোমরা হয়তো করতে পারবে না, তোমাদের হয়তো দেখিয়ে দিবে। হ্যাঁ, আর পিপেট অ্যানালাইসিস ইজ এ ব্রিটিশ স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আমি আমার পিএইচডি ওয়ার্কে আমি যখন লন্ডন ক্লে কাজ করছি, I had used pipette analysis. I didn't do hydrometer, আমি হাইড্রোমিটার করি। পিপেট ব্রিটিশ স্ট্যান্ডার্ডে they always do pipette analysis। আর হাইড্রোমিটার অ্যানালাইসিসটা তোমার স্পেশালি ASTM স্ট্যান্ডার্ড রেকমেন্ড করে for hydrometer test। So both are sedimentation। Either you use pipette or use hydrometer। এটা একটা ছোট্ট একটা ইকুইপমেন্ট যেটা দিয়ে আমরা কি করতে পারি, যেটা 200 সিপ দিয়ে যেটা পাস করে গেছে সেটার আবার পার্টিকেল সাইজ তুমি বের করতেছো। যেটা 200 সিপে পাস করে গেছে তার মধ্যেও তোমার ডিফারেন্ট সাইজের পার্টিকেল আছে, তো সেটা বের করতে গেলে তোমাকে করতে হবে হাইড্রোমিটার টেস্ট। আর যেটা 200 সিপে রিটেইন করছে সেখানে যে বিভিন্ন সাইজের পার্টিকেল আছে সেটাকে বের করতে গেলে তোমাকে করতে হবে ড্রাই সিপিং। হ্যাঁ, তোমার হয়তো কোর্সে দেখো এই যে তোমার এই সিপ, তোমার সেট অফ সিপস, এবং সবচেয়ে উপরে কোনটা থাকে বলো দেখি? নিচে দেখি কি সাইজ কমে না বাড়ে? আমি যদি একটা ড্রাই সিপিং করি আমি সবচেয়ে নিচে কোন সিপটা রাখবো? 200 সিপ। হ্যাঁ, নাম্বার 200 রাখবো। ধরো নাম্বার 200, তার উপরে রাখবো ধরো 100, তারপরে আমি রাখলাম নাম্বার 50 সিপ, তারপরে রাখলাম ধরো নাম্বার 30 সিপ, তারপরে রাখলাম ধরো নাম্বার 16, তারপরে রাখলাম ধরো নাম্বার 8, তারপরে রাখলাম ধরো নাম্বার 4। সো এই সিপ this 1 2 3 4 5 6 7 this 7 set of sips they are adequate in order to carry out to study the grain size distribution of soils which are retained on number 200 sip। স্ট্যান্ডার্ড যেটা 200 sip রিটেইন করলো, যেটা কোর্স ফ্র্যাকশন, এইগুলা ইজ মোর দ্যান এনাফ। এবং এফএম একটা টার্ম, সেটা আমি পরে আসবো। এফএমটা আমাদের সয়েল মেকানিক্সে আমাদের ইটস নট ভেরি ইম্পর্টেন্ট টার্ম আর কি। তারপরে একটু রিভিউ করবো। তাহলে দেখো তোমার সিপ অ্যানালাইসিস আমরা কি করতেছি? আমরা সয়েল স্পেসিমেন নিচ্ছি। হ্যাঁ, একটা সয়েল স্পেসিমেন নিচ্ছি, তাহলে এই সয়েল স্পেসিমেনটা কি? দিস সয়েল স্পেসিমেন ইজ রিটেইন অন নাম্বার 200 সিপ ডেফিনেটলি। ঠিক আছে, এটা সয়েল স্পেসিমেন নিচ্ছি, নিয়ে আমরা এখানে তোমার কয়টা সিপ নেওয়া হয়েছে? দেয়ার 8 সিপস। সিপগুলো ক্লিয়ারলি পড়া যাচ্ছে না, সম্ভবত ধরো আমি ধরে নিলাম ধরো দিস নাম্বার 4 সিপ, নাম্বার 8 সিপ, নাম্বার 16, নাম্বার 30, নাম্বার 50, নাম্বার 100, নাম্বার 200, এবং এটা হচ্ছে তোমার প্যান। দিস ইজ প্যান। তাহলে প্যানে যে রিটার্ন করবে সেটা কোন স্যাম্পলটা? তোমার প্যানে তোমার 100 গ্রাম সয়েল নিলা, ঠিক আছে, 100 গ্রাম সয়েল নিয়ে তুমি এটাকে সিপিং করলা। স্যার সিল্ড। হ্যাঁ, 100 গ্রাম সয়েল নিয়ে তুমি সিপিং করলা, এবং সিপিং করার পর তুমি দেখলা তোমার প্যানে 5 গ্রাম সয়েল রিটার্ন করলো। 100 গ্রাম সয়েল নিয়ে তুমি সিপিং করলা, তারপর তুমি দেখলা যে প্যানে only 5 গ্রাম সয়েল রিটার্ন করলো। তাহলে what is the percentage retained? What is the percent final number 200 বলো দেখি? আমি 100 গ্রাম সয়েল নিয়ে আমি এটাকে সেভিং করলাম ইউজিং দিস 7 এই সিপগুলি দিয়ে, এবং আমি দেখলাম যে প্যানে তোমার 5 গ্রাম সয়েল রিটেন করে, দিস ওভেন ড্রাই সয়েল। তাহলে what is the
percentage finer number 200 sieve? Sir, 5%. 5%. sir. It's very simple. It's 5%. তাহলে এখানে কোর্স ফ্র্যাকশন কত? 95%. That's some so retain on number 5 number 200 sieve কত? 95 gram, তাই না? Or 95%. On number 200 sieve বলছি কিন্তু। On number 200 sieve is তাহলে কোর্স ফ্র্যাকশন হচ্ছে 95% আর ফাইন ফ্র্যাকশন হচ্ছে তোমার 5%. ফাইন ফ্র্যাকশনের মধ্যে কি কি থাকে? এটাকে বলা হয় ফাইনস। ফাইনস এর ডেফিনিশন কি? What is the definition of fines? Clay and silt. Silt and clay বলবা। তোমাকে যে বলা হয়, তোমাকে যে একটা ভাইবাতে জিজ্ঞেস করা হয়, what do you understand, what do you mean by fines? তুমি বলবা যে ফাইনস হচ্ছে তোমার যেটা তোমার নাম্বার 200 সিতে পাস করে যায়, which contains silts and clays. আচ্ছা, হ্যাঁ বলো। হ্যাঁ, তোমরা আমার শুনতে পাচ্ছ তো? এরপর দেখো, এরপর আমরা কি করি, তোমরা এটাকে আমরা যে মেকানিক্যাল শেকার দিয়ে এটাকে আমরা শেক করতে পারি, অথবা তুমি হ্যান্ড আমরা ম্যানুয়ালি শেক করতে পারি। হ্যাঁ, আমাদের ল্যাবরেটরিতে, জিওটেকনোলজি ল্যাবরেটরিতে আমাদের ম্যানুয়াল আমাদের মেকানিক্যাল শেকার আছে। সো মেকানিক্যাল শেকার দিয়ে এটাকে একদম সুন্দর করে এটাকে ফিক্স করে তুমি এটাকে শেক করবে ফর সে 5 to 10 মিনিট তুমি শেক করলা, এবং এটাকে দিস কল শিফট শেকার, which is a mechanical shaker, which is এটা মোটরাইজড। এটাকে তোমার একটা ল্যাটারাল একটা মুভমেন্ট দিবে সয়েলটাকে তুমি প্রথমে তুমি কোন সবচেয়ে টপ সিভে, যেটা সবচেয়ে বেশি, যেটা সিভ নাম্বার সবচেয়ে নম্বর 4 সিভে তুমি সম্পূর্ণ সয়েলটাকে ঢেলে তারপরে তুমি এটাকে শেক করবা, তাই তো? আচ্ছা, এরপর আমরা কি করি দেখো, সে একটা পার্টিকুলার একটা এক্সাম্পল নিলাম। ধরো আমি 100 গ্রাম ওভেন রাইস স্যান্ড নিয়ে এটাকে এখানে আমি কি কি সিভ ইউজ করলাম দেখো, নাম্বার 4, 8, 16, 30, 40 একটা সিভ এখানে আমি ইন্টারমিডিয়েট সিভ এখানে দিয়েছি দেখো, 40 নাম্বার 40 সিভ। তারপরে 50, 100, 200, তাহলে কটা সিভ নিলাম আমি? 1 2 3 4 5 6 7 8 8 সেট অফ সিভ দিয়ে আমি একটা স্যান্ডি সয়েল, যেটার ওয়েট হচ্ছে, ওভেন রাইস ওয়েট হচ্ছে 100 গ্রাম। এখানে কিন্তু এটা কিন্তু খেয়াল রাখবা, তুমি যখন সিভ অ্যানালিসিস করবা, তোমার এই যে সয়েল ম্যাটেরিয়ালটা, এই যে স্যান্ড স্যাম্পল, এটা কি হতে হবে? এটা কি এয়ার ড্রাই স্যাম্পল নাকি ওভেন ড্রাই স্যাম্পল? Oven dry. ওভেন ড্রাই, হ্যাঁ, which is WS, এটা ওয়েট সয়েলও না, এটা এয়ার ড্রাই সয়েলও না, it is completely ওভেন ড্রাইড সয়েল, যেটা আমরা তোমার ওভেনে 100 to 105 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 24 আওয়ার্স এটাকে রেখে আমরা এটাকে ওভেন ড্রাই করি। তাহলে এখন দেখো, আর এগুলো সিভ ওপেনিং এ দেওয়া আছে মিলিমিটার, ঠিক আছে? এখন তোমার আফটার সিভিং তুমি মেকানিক্যাল শেকার দিয়ে তুমি এই মেকানিক্যাল শেকার দিয়ে তুমি এটাকে সিভ করলা, হ্যাঁ, ফর 5 to 10 মিনিটস। শেক করার পরে তুমি কি করলা, এটা সব ক্ল্যাম্প খুলে প্রত্যেকটা সিভ থেকে তুমি স্যাম্পলকে বের করে তুমি এটাকে ওয়েট করলা। তুমি এর আগে হয়তো তুমি হয়তো এটা এমটি সিভের ওয়েট জানো তুমি প্রত্যেকটা, এবং এই সয়েল প্লাস সিভ তুমি ওয়েট করলা, এবং দুটা ডিফারেন্স থেকে ইউ ক্যান গেট দ্য অ্যামাউন্ট, দ্য ওয়েট অফ ওভেন ড্রাই সয়েল রিটেইন অন এ পার্টিকুলার সিভ। হ্যাঁ, এগুলো তো তোমরা জানো, এগুলো তুমি করছো। হ্যাঁ, তাহলে এগুলা হলো, তাহলে আমার এখানে সবগুলো যোগ করে কত হবে? যদি ইফ দেয়ার ইজ নো লস, ধরে নিলাম যে ইট ইজ 100 গ্রাম, তো এখানে 6.6 গ্রাম, 1.5, 4.3 and so on। তাহলে পার্সেন্ট সয়েল রিটেইন কি বের করবে তোমরা? দিস, হ্যাঁ, ডিভাইড বাই 100, আমার টোটাল সয়েল সমান 100 গ্রাম ইনটু 100, তাহলে জাস্ট যা আছে তাই হবে, তাই তো? পার্সেন্ট সয়েল রিটেইন তাই হবে, তাই না? ঠিক আছে? হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ তো? জি স্যার, ঠিক আছে। Yes, sir. হ্যাঁ, তাহলে পার্সেন্ট সয়েল যদি 100 গ্রাম সয়েল নাও, তাহলে পার্সেন্ট রিটেইন ওয়েট অফ সয়েল রিটেইন যা হবে পার্সেন্ট রিটেইন তাই হবে। আচ্ছা, এখানে তাহলে দেখো, এখানে দেখো প্যানে যদি দেখো 7.3 গ্রাম রিটেইন করছো, তাহলে পার্সেন্ট ফাইনাল কিন্তু ডেফিনেটলি 7.3 হবে। এটা ক্যালকুলেশন ঠিক মতো একই আসবে আর কি। তাহলে হোয়াট ইজ কিউমুলেটিভ পার্সেন্ট রিটেইন? তাহলে এখানে 0.6, এখানে 0.6 প্লাস 1.5, 2.1 প্লাস 4.3, 6.4 and so on. So what's the এটা অর্থ কি আসলে? What's the physical meaning of cumulative percent retain? আমি ধর নাম্বার 37 নিলাম, নাম্বার 37 নিয়ে আমার সেখানে cumulative percent retain হচ্ছে 14.8, আর পার্সেন্ট ফাইনাল হচ্ছে 100 মাইনাস cumulative percent retain। তো এর অর্থ কি? তুমি শুধু নাম্বার 37 নিয়ে তুমি এটাকে সেভিং করবে, তাহলে শুধু নাম্বার 37 তাহলে তোমার 14.8% রিটেন করবে, যেটাকে অংশে বলা হয় কি? এটাকে বলা হয় তোমার পার্সেন্টেজ কোর্সার। এই টার্মটা তোমরা শুনছো? cumulative percent retain is same as percentage কোর্সার। তাহলে এই সয়েলের 30 নাম্বার সিভের পার্সেন্টেজ কোর্সার কত? 14.8, আর পার্সেন্টেজ ফাইনাল কত? 100 মাইনাস cumulative percent retain, or 100 মাইনাস পার্সেন্টেজ কোর্সার। কাজে cumulative percent retain আমি যদি বলি যে
the cumulative percent retained on number 50 SIP is 58.2. So what does it mean? এর অর্থ কি বলো দেখি? হ্যাঁ, তোমাকে আমি ভাবে জিজ্ঞেস করলাম যে আমি আমার নাম্বার 50 SIP এ cumulative percentage retained is 58.2%. তুমি এটা কি বুঝো? তাহলে তুমি বলবা যে ওকে, যে আমি যদি 100 গ্রাম সয়েল নিয়ে, একটা ওভেন ড্রাই সয়েল নিয়ে আমি যদি শুধু পার্টিকুলারলি আমি যদি শুধু একটা সিপ দিয়ে যদি এটাকে আমি যদি সিভিং করি, which is number 50 সিপ, তাহলে আমি দেখবো যে এর উপরে 58.2 গ্রাম রিটেইন করে। So that will be your answer. Is it clear? জি স্যার। হ্যাঁ, তার মানে 58.2 গ্রাম is coarser than 0.3 millimeter and 41.8 gram is finer than 0.3 mm. মানে তোমার এখানে ওই এটা একটা অ্যাসর্ট ম্যাটেরিয়াল, এখানে যে পার্টিকুলার আছে তার মধ্যে 58.2% হচ্ছে 0.3 মিলিমিটারের চেয়ে সাইজের চেয়ে বেশি, আর 41.8 হচ্ছে তোমার এত পার্সেন্ট হচ্ছে তোমার 0.3 মিলিমিটার সাইজের চেয়ে ছোট। এই ফিজিক্যালি মিনিং কিন্তু বুঝতে হবে, খালি জাস্ট এটা এভাবে জাস্ট প্রবলেম করলে কিন্তু হবে না। You have to clearly understand the meaning of cumulative percent retained, the percentage finer. আমি যদি বলি যে তোমার 40 SIP এর corresponding percentage finer is 72.2, তাহলে তুমি কি বলবা? এটা অর্থ কি? তার মানে কি? তার মানে হচ্ছে যে তুমি যদি 100 গ্রাম সয়েল নিয়ে তুমি যদি নাম্বার 4 SIP যদি এটাকে সেভিং করো, তাহলে নাম্বার 4 SIP দিয়ে 72.2 গ্রাম পাস করে যাবে। তার মানে 72.2% soil is smaller than 0.425 millimeter. আচ্ছা, এরপর আসো তোমার যেটা ভেরি ইম্পর্টেন্ট, তোমার গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন। এটা মানে বলছিলাম যে সেমিলক পেপার, দেখো সেমিলক পেপার এটা একটা 3 সাইকেল সেমিলক পেপার, ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমরা এখানে, দেখো এটা কয় সাইকেল, এখানে কয়টা সাইকেল আছে বলো দেখি? তিনটা Yes, সাইকেল। তিনটা সাইকেল, এবং তিনটা সাইকেলের কিন্তু দেখতে একই রকম, তাই না? 3 সাইকেল আছে আমাদের, 2 সাইকেল আছে আমাদের, 5 সাইকেল সেমিলক পেপার আছে। সেমিলক পেপারটা কিভাবে প্লট করতে হয়? একদিকে প্লেট, এটা কোনো সমস্যা না, এইদিকে সেমিলক। আচ্ছা, এখানে দেখো এখানে 1, এখানে 1, এখানেও 1, এখানেও 1, এখানেও 1। তোমার এদিকে দেখো, তুমি এদিক থেকে যখন একটা পার্টিকুলার সাইকেল নিয়ে চিন্তা করো, এদিকে দেখো তোমার এই যে স্কোয়ার গুলো, এগুলো একটু কোর্স, এগুলো একটু সাইজ বড়। আস্তে আস্তে তুমি যত বাম দিয়ে যাচ্ছ তোমার সাইজ তত কমে যাচ্ছে। তাহলে সেমিলক পেপার আমরা কি করি? আমরা যে সাইকেলগুলি করি, আমি যদি এটাকে তাহলে কোন দিকে বেশি কোন দিকে কম, এটাকে যদি আমি 1 ধরি তাহলে এটাকে আমি ধরবো 10। তার মানে তুমি যদি কোর্সার থেকে বড় তোমার স্কোয়ার থেকে তুমি যদি ছোট স্কোয়ার থেকে যাও, তাহলে বড় স্কোয়ার দিকে কিন্তু ভ্যালুটা কম হবে, এখানে তার কত হবে? 10 গুণ হবে। এটা যদি 1 হয় তাহলে এটা হবে 10, এটা যদি 10 হয় তাহলে এটা হবে কত? 100। এটা যদি 100 হয় তাহলে এটা কত হবে? 1000। এখন আমি যে সিপ অ্যানালিসিস করলাম, হ্যাঁ, আমি ইচ্ছা করলে প্লট করতে পারি এদিক থেকে এইদিকে, তাহলে এভাবে যে রাখো, তাহলে তোমার ডান দিক থেকে টুয়ার্ডস লেফট তোমার পার্টিকুলার সাইজ কি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে, ঠিক আছে? ইটস ভেরি ইম্পর্টেন্ট, বাড়তেছে। আর তুমি যদি এমনভাবে প্লট করো যে বাম দিকে থেকে ডান দিকে পার্টিকুলার সাইজ বেড়ে যাচ্ছে, তাহলে তুমি কি করবা? এটাকে উল্টায় নিবা, তাই না? গ্রাফ পেপারটাকে উল্টিয়ে নিয়ে এমনভাবে রাখবে যেন তোমার বাম এটা থাকে বাম দিকে এবং এটা থাকে ডান দিকে, আর এখন এটা ডান দিকে, এটা বাম দিকে। তো আমরা নরমালি তোমার এসটিএম স্ট্যান্ডার্ডে আমরা আমেরিকান বইগুলো দেখবা, তোমার যখন তোমার এই গ্রাফটা তৈরি করে, তখন তোমার তোমার ডান দিক থেকে বাম দিকে তোমার পার্টিকুলার সাইজ বাড়ায়। তাহলে আমার এখানে দেখো, আমার এখানে তোমার সিপ সাইজ কি আছে? আমার দেখো, আমার এখানে আছে 0.075, মিনিমাম, ম্যাক্সিমাম হচ্ছে 4.75। তাহলে আমি এখানে তাহলে কিভাবে চুজ করবো? আমি যদি পার্সেন্ট ফাইনার ভার্সেস সিপ যদি তোমার পার্টিকুলার যদি আমি যদি প্লট করি, তাহলে আমি মিনিমাম ম্যাক্সিমাম কত নিব বলো দেখি? স্যার 0.01 থেকে 10। তাহলে এটাকে ধরবো আমি 0.01। দেখো, ইউ শুড বি ভেরি ক্লিয়ার। এটা অনেকে এখনো জানে না, আমাদের ইভেন অনেক গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারও এখন ঠিকমতো এই প্লটটা করতে পারে না, এবং এটা they don't know how to handle a similar paper. তাহলে এটা হবে 0.01, তাই তো? তাহলে আমার 0.075 এখানে চলে আসবে কত? 0.01 হলে এটা হলো 0.02, এটা 0.03, এটা 0.04, তাহলে এটা হবে কত? 0.1। এটা 0.1, এটা 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 0.9, এটা হবে কত? 1, ঠিক আছে? এটা 1 হলে এটা হবে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে আমাদের 0.01 থেকে আমরা 10 পর্যন্ত নিয়ে আমরা প্লট করবো, আর এখানে 0 থেকে 100। তাহলে এটাই দেখো,
এটাই যদি আমি যদি প্লট করি, আচ্ছা প্লটের আগে তুমি দেখো যে গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন প্লট আমি পরে আসতেছি, যে এটা দেখো এদিক থেকে এদিকে বেড়ে যায় তাহলে এটা নেচার হবে এরকম, ঠিক আছে? আর যদি এদিক থেকে এদিকে যদি বাড়ে তাহলে এটা নেচার হবে এরকম। দেখো বুঝতে পারছো? যদি তখন 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 এটা নেচার হবে, ধরো সরি ধরো নেচার হবে এরকম, ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। স্যার গ্রেডেশন কার্ভটা আঁকার পরে স্যার আমি যদি D10 এর ভ্যালুটা না পাই তাহলে কি হ্যাঁ, স্যার সমস্যা হবে? না ডিটেল পেলে তুমি সেই পার্টিকুলার তুমি ইয়ে বের করতে পারবে না। হ্যাঁ, অনেক জায়গাতে তোমার তো হয়তো অনেক অনেক ডিটেল না পাবে না। হ্যাঁ, যত তখন ফাইন স্যার হবে তুমি ডিটেল পাবে না, যত কোর্স হবে তুমি তত ডিটেল পাবে। জি স্যার। তাহলে এটা দেখো, তাহলে এটা দিস টিপিক্যাল সাইজ। হ্যাঁ, আর এগুলা কি বলছে D75 D60 D30 D25 D10 এগুলা কি? হ্যাঁ, D10 হচ্ছে তোমার 10% এর ফাইনাল করসপন্ডিং পার্টিকুলার সাইজ। হ্যাঁ, D25 25% করসপন্ডিং পার্টিকুলার সাইজ। D30 এগুলো আমরা ইউজ করি। D60 তার মানে D10 আমি যদি বলি D10 is say 0.3 মিলিমিটার, এর অর্থ কি? আমি তোমাকে বলি যে D10 is 0.3 মিলিমিটার, what does it mean? হ্যাঁ বলো, তুমি কি বলতে পারবা? আমি যদি বলি যে D10 is 0.3 মিলিমিটার, এর অর্থ কি? তার মানে কি তোমার 10% ফাইনাল গ্রেন গুলোর ডায়ামিটার 3 মিলিমিটার, এটা 0.3 মিলিমিটার। 0.3 মিলিমিটার। D10 is মানে তোমার D10 হচ্ছে তোমার 10% ফাইনাল করসপন্ডিং পার্টিকুলার জি সাইজ। স্যার। 0.3 D50 যদি বলি তাহলে তার মানে কি তোমার D10 is 0.3 মিলিমিটার, মানে কি তোমার 10% পার্টিকেলের সাইজ ইজ লেস দেন 0.3 মিলিমিটার, 10%। আর 90% স্যাম্পলের সাইজ হচ্ছে 0.3 মিলিমিটার চেয়ে বেশি। যেটা পার্টিকুলার ইয়ে না। আমি যদি তোমাকে বলি D30, হ্যাঁ D30 যেমন এখানে দেখো এটা কোন কাপটা বলো দেখি? এটা হলো তোমার এটার গ্যাস রেজিস্ট্যান্স কার্ভ। হ্যাঁ, এটা আমি অরিজিনাল গেছে। এটা কোনটার গ্যাস রেজিস্ট্যান্স কার্ভ? এটা হচ্ছে এটার, ঠিক আছে? এই ফার্স্ট যে এক্সাম্পল দেখাচ্ছে এটার গ্যাস ডিস্ট্রিবিউশন কার্ভ আমি প্লট করছি তোমার। এর আগে আমি তোমার ডিফাইন করছি হোয়াট ইজ D10 D30 হ্যাঁ D60 এন্ড সো অন। তাহলে আর পার্সেন্ট ফাইনাল নাম্বার 20 এটা কি বের করবা? মানে নাম্বার 20 যেটা চলে যাবে সেটাই হলো পার্সেন্ট ফাইনাল নাম্বার 20। আচ্ছা D50 কি বের করবা? তুমি D50 তে গিয়ে তুমি এখানে আসবা, এখান থেকে এখানে এটা নিবা। D60 60% ফাইনাল করসপন্ডিং। ফর এক্সাম্পল এখানে আমি বলছি সে D60 is 0.37 মিলিমিটার। এটা ফিজিক্যাল মিনিং কি বলবো? D60 is 0.37 মিলিমিটার। তার মানে কি তোমার এই যে তুমি এই যে সয়েলটা তুমি কাজ করছো ওই সয়েলের কি তোমার 60% পার্টিকেলস এর সাইজ হচ্ছে 0.37 মিলিমিটার চেয়ে ছোট, আর 40% পার্টিকেলের সাইজ হচ্ছে তোমার 0.37 মিলিমিটার চেয়ে বড়। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, D30 is 0.2 mm, এর অর্থ কি? তোমার তুমি যে 100 গ্রাম সয়েল নিছো তার 30% সয়েলের সাইজ কি তোমার 0.22 মিলিমিটারের চেয়ে ছোট, আর 7% এর সাইজ হচ্ছে 0.22 মিলিমিটার চেয়ে বড়। তাহলে 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 তোমরা এই প্লটটা তোমরা এতে করবা, তোমরা হার্ড ইয়েতে সিমিলার পেপার নিয়ে করবা। হ্যাঁ, এগুলা হয়তো আমি হয়তো অরিজিন সফটওয়্যার ইউজ করে করছি। সো ইউ গেট এ কার্ভ লাইক দিস, এই ধরনের কার্ভ পাচ্ছ। এবং এখান থেকে আমি কি বের করছি দেখো, D50 বের করছি, এটাকে বলে মিডিয়ান গ্রেন সাইজ। D50 বের করছি, D10 বের করছি, D30 বের করছি, D60 বের করছি। ফাইনাস মডুলাস, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ফাইনাস মডুলাস? এটা আমি নেক্সট ক্লাসে বলবো। কেউ বলতে পারবো আমাকে? তুমি নাম্বার, তাহলে এখানে কি হবে? নাম্বার 4, নাম্বার 8, নাম্বার 16, নাম্বার 30, নাম্বার 50, নাম্বার 100, এই 6টা সিভের যে কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেইন সেগুলা যোগ করে তুমি যদি 100 এ ভাগ করো, দেন ইউ গেট দা ফাইনাস মডুলাস। ফাইনাস মডুলাস কিন্তু মানে কয়েকটা স্পেসিফিক সিভের উপরে যেটা রিটেইন করে। যদি কোর্স সিভ হয় তাহলে কি বলবো? 1.5 ইঞ্চি সিভ, খুব মনোযোগ শুনো। 1.5 ইঞ্চি সিভ, 3/4 ইঞ্চ সিভ, 3/8 ইঞ্চ সিভ, নাম্বার 4, নাম্বার 8, নাম্বার 16, নাম্বার 30, নাম্বার 50,
নাম্বার 100। এই 9টা সিপির উপরে যে কিউমিলেটিভ পার্সেন্ট রিটেইন সেগুলো যোগ করে সাম করে 100 এ ভাগ করলে ইউ গেট দ্য পার্সেন্টেজ, ইউ গেট দ্য ফাইনেস্ট মডুলাস, যেটা তোমরা আগে বের করছো। যেমন ফর এক্সাম্পল তুমি যদি আমি তো যাব ওই সেটটা একবার যাই, দেখো তুমি তাহলে এখানে কোন যোগ করবা, তুমি 0.6 যোগ করবা, 2.1 যোগ করবা, 6.4 যোগ করবা, এটা যোগ করবা, এটা নিবা না, এটা 47 এর করসপন্ডিং, এটা নিবা না, 50 নিবা, 100 নিবা, কাজে 0.6। আর এর আগে গেলে কি হবে, এর আগে গেলে যেমন 1.5 ইঞ্চি সেগুলো কি, সেখানে তো সেটা সবই জিরো হবে, জিরো সবই এগুলো এর উপরে গেলে কি হবে, সবই এর উপরে সিপ গেলে কি হবে, তাই না? 3/8 ইঞ্চি সিপ, 3/4 সিপ, 10 ইঞ্চি সিপ, এগুলো সবই, এগুলো জিরো, এগুলো সবই জিরো হবে না, গুলো দিয়ে পাস করে যাবে সব জিরো হয়ে আসছে। কাজে 0.6, 2.1, 6.4, 14.8 এটা বাদ যাবে, বিকজ দিস নাম্বার 4 চিপ, তারপরে 58.2 আর 85.0 এগুলো যোগ করে তাকে 100 এ ভাগ করবে। সো দ্যাট ইজ দ্য ডেফিনিশন অফ এফএম। তাহলে এখানে স্পেসিফিক কয়টা সেট অফ চিপ বললাম আমি, বলো দেখি? 9টা বললাম, 9টা। তুমি যদি কোর্স এবং ফাইন এগ্রিগেট একসাথে তুমি যদি সিপিং করো, 1.5 ইঞ্চি, 3/4 ইঞ্চ, 3/8 ইঞ্চ, 1/4 ইঞ্চ কিন্তু নাই। তারপর নাম্বার 4, নাম্বার 8, নাম্বার 16, নাম্বার 30, নাম্বার 50, নাম্বার 100, এই 9টা স্পেসিফিক সিপ। আমি সময় নিব। আচ্ছা, এটা দেখো দ্য সেম প্লট, এই প্লট এবং এই প্লটের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নাই। এটা হলো আমি 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 এখানে 0.01, 0.1, 1, 10, ঠিক আছে। আর এখানে তাহলে আমেরিকান বইগুলিতে তোমার শেপ হবে এরকম, ইন আমেরিকান বুকস। আর তুমি যদি ব্রিটিশ বই দেখো তাহলে তুমি শেপ দেখবে এরকম। তুমি দেখছো এখানে দেখো, এখানে এলো এটা 0.01, ডান দিক থেকে বাম দিকে তুমি দেখছো, এখানে যেদিকে বাড়বে সেদিকে তোমার এই ইয়েটা এই তোমার এই মেশের কোর্সনেসটা কমবে। এদিকে দেখো এটা বড়, আস্তে আস্তে কমে যাচ্ছে। 0.01, 0.1, 1, এটা 10, ঠিক আছে। এবং এখান থেকে তোমার সেম এই দুইটা কিন্তু একই প্লট। এই প্লটটা, এই প্লট এবং এই দিস প্লট এন্ড দিস প্লট, দে আর সেম প্লট। জাস্ট আমি একবার তোমার ডান দিক থেকে বাম দিকে পার্টিসিপেট বাড়িয়েছি, একটা হলো বাম দিক থেকে ডান দিকে। এখানে তোমার আরেকটা দেখো, আরেকটা ইয়ে, এটা তোমরা দেখো, এটা এখানে অনেকগুলো সিভি আমরা নিয়েছি, 1/4 থেকে শুরু করে 4, 8, 10, 16, এটা একটা এক্সাম্পল। এবং এটারও তুমি দেখো, এটাকে তুমি যদি প্লট করো, আমি একদম ফুল এটা করে দিয়েছি, এটাকে তুমি প্লট করো, ইউ গেট এ কার্ভ লাইক দিস। হ্যাঁ, তুমি যদি এটা যদি এফএম বের করো তাহলে তুমি কোন সিপ নিবা? 2.4 নিবা, 14.4 নিবা, তারপর 30.9 নিবা, 20 নিবা না, তারপর নিবা কত, 50.8, এটা বাদ দিবে, 74.4 নিবা, আর 87.4 নিবা, নিয়ে তুমি এটাকে একসাথে ভাগ করবে। দিস ইজ এ কোর্স সয়েল। এটার এফএম বোধহয় অনেক বেশি, এর আগেটা এফএম কম ছিল, এটা এফএম ইজ অ্যারাউন্ড 2.6, হ্যাঁ 2.6, which is a সিলেট স্যান্ড। আর তোমরা নিজেরা দেখো, আমি এখানে ক্লাসে, এটা আমি নেক্সট ক্লাসে ইয়ে করবো, এখানে কি কি প্যারামিটার বের করি, ইউনিফর্মিটি, কোএফিসিয়েন্ট, কার্ভেচার, এগুলো দিয়ে আমরা একটা বলি whether the soil is well graded sand, poorly graded sand, এগুলো ছোট ছোট প্রবলেম থাকে তোমাদের পরীক্ষায়। হ্যাঁ, এখানে একটা ছোট প্রবলেম বোধহয় আমি দিয়েছিলাম, বোধহয় নাই, দেখলাম না কেমন, কোথায় গেল? এই প্রবলেম তোমরা করবা, ঠিক আছে? ছোট একটা প্রবলেম দিয়েছি, তোমরা এটা পার্সেন্ট, তুমি এটার এই কলামগুলো ফিল আপ করবে এবং রেজিস্ট্রেশন করা লাগবে। আচ্ছা, আমি নেক্সট ক্লাসে করব। আর এর মধ্যে এই উইকেন্ডের মধ্যে আমি যতটুকু পড়েছি আমি তোমাদের দিয়ে দেবো। I am running with a very extremely busy schedule. আমি এটা খুব যত শীঘ্র পারি দিয়ে দেবো। হোপফুলি হয়তো এই শুক্র শনিবারের মধ্যে আমি তোমাদের এই যতখানি পড়িয়েছি এই উইকেন্ডের মধ্যে দিয়ে দেবো তোমার আমার এই পাওয়ার পয়েন্টের স্লাইডগুলি। এবং ইনিশিয়ালি তোমরা এগুলোই দেখো, প্লাস তোমরা দুটো বই রাখো, পেকের বই রাখো। আমি কিন্তু অনেক জিনিস কিন্তু এখানে লিখেছি কিন্তু ফ্রম পেক্স বুক, পেকেটের থেকে। তোমরা পেকের বই রাখো আর বিএম দেশে বই রাখো, আর অন্য কোনো বই তোমরা দেখবে না। আর তোমরা আমার স্লাইড দেখো, আমি স্লাইডে মোটামুটি অনেক জিনিসই কভার করার চেষ্টা করতেছি। তাহলে এখানে আমরা শেষ করি না? ওকে, তাহলে এখানে আমরা শেষ করি। তো আমাদের নেক্সট ক্লাস কিন্তু, তাহলে আমরা নেক্সট ক্লাসে কিন্তু আমরা শুরু করবো কিন্তু এই ইয়ে থেকে। উইল স্টার্ট ফ্রম, দেখো কত নম্বর স্লাইড থেকে শুরু করবো, দেখো উই স্টার্ট ফ্রম স্লাইড নাম্বার 12, ঠিক আছে? স্লাইড নাম্বার 12টা কি ছিল? স্লাইড নাম্বার 12 ছিল আমাদের গ্রেইন সাইজ ডিস্ট্রিবিউশন প্যারামিটারস ফর কোর্স গ্রেইন সয়েল, যেগুলো দিয়ে আমরা
একটা সয়েলকে ক্লাসিফাই করি। তো থ্যাংক ইউ ভেরি মাচ। তো তাহলে শেষ করি, হ্যাঁ।